হাজার হাজার গরিব মানুষের একমাত্র ভরসার জায়গার নাম সরকারি হাসপাতাল, ঠিক যেমন আরজিকর। কোনো দুর্গ তো নয়, বিরাট কূটনৈতিক কার্যকলাপের একটা ঘাঁটি তো নয় এই সরকারি হাসপাতাল, একটা সাধারণ সরকারি হাসপাতাল। সেই হাসপাতাল কেন্দ্রীয় বাহিনীর দখলে। ভাবতে পারেন কেন তৈরি হলো এই পরিস্থিতি? এই হাসপাতালকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের, কিন্তু এই রাজ্য পুলিশের ওপর আর ভরসা রাখতে পারছে না। জানেন কে ভরসা রাখতে পারছে না? দেশের সর্বোচ্চ ভরসার নাম সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের নির্দেশে সেনা মোতায়েন করা হলো এই আরজিকর হাসপাতালে। রাজ্য পুলিশকে আর কোনোভাবেই ভরসা করতে পারছে না শীর্ষ আদালত। কি করছিলেন সন্দীপ ঘোষ? ভোরবেলার ঘটনা সারাদিন কেটে যাওয়ার পর রাত 12:15টায় এফআইআর করা হয়, তাও আবার নির্যাতিতার পরিবারের তরফ থেকে। হাসপাতালের অভিভাবক হওয়ার পরেও কেন তিনি এফআইআর করেননি, সন্দীপ ঘোষের কাছে জানতে চাই শীর্ষ আদালত। এর আগেও আপনারা সঞ্জয় রায় নামটি এই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে শুনে থাকবেন। এটাও নিশ্চয় শুনেছেন যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হওয়ার সত্ত্বেও তার অনেক প্রভাব ছিল। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটি নিশ্চয়ই বারবার আপনাদের মনে উঠছে, সিভিক ভলেন্টিয়ার হওয়ার পরেও সে এত ক্ষমতা পায় কোথার থেকে? কলকাতা পুলিশের ৪র্থ ব্যাটালিয়নে একজন সেভিকের পক্ষে কি করে থাকা সম্ভব? এই প্রশ্নগুলো এতদিন প্রশ্নই ছিল, কিন্তু তার উত্তর আজ আমরা পেয়েছি। এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, যিনি প্রাণপণে দৌড়াচ্ছে, এই বয়সে তিনি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়েছেন, তারপরেও তিনি থামছেন না। ইনি হলেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। সেই মেয়েটির ধর্ষণ ও খুনের কাণ্ডে মঙ্গলবার তাকে তলব করেছিলেন সিবিআই। সেই জন্যই এসেছিলেন অনুপ দত্ত, কিন্তু সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের উপস্থিতি দেখেই দৌড় শুরু। কেন ডাক পড়ল অনুপের? সিবিআই সূত্রে খবর, তিনি নাকি কলকাতা পুলিশের ৪র্থ ব্যাটালিয়নের এএসআই পদে থাকলেও তিনি নাকি অত্যন্ত প্রভাবশালী। অনুপ কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির একজন প্রভাবশালী নেতা। ধৃত সঞ্জয় ঘটনার পরের দিন নাকি ফোনও করেছিল অনুপ দত্তকে। অনুপ দত্তের হাত মাথায় নিয়েই নাকি বারবারন্ত ছিল এই সঞ্জয় রায়ের। নিয়ম ভেঙে ৪র্থ ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো সঞ্জয়। ওই ব্যারাক থেকেই তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাহলে কার হাত মাথায় রেখে এই সঞ্জয়ের এত বারবারন্ত ছিল? ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল। সুপ্রিম কোর্ট সিবিআইকে 22 তারিখ পর্যন্ত সময় দিয়েছে স্ট্যাটাস রিপোর্ট জমা করার জন্য। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে সিবিআইয়ের আধিকারিকরা একাধিক জায়গায় গেছিলেন। আরজিকর হাসপাতালে গিয়ে তারা পর্যবেক্ষণ করেন, লালবাজারে গেছিলেন, সঞ্জয়ের বাড়িতেও গেছিলেন। মৃতের বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তারা। বাড়ির থেকেও সংগ্রহ করা হয়েছে মৃতের ইলেকট্রনিক্স গ্যাজেট। একাধিক ব্যক্তির সঙ্গে গোয়েন্দারা কথাবার্তাও বলেছেন। সারা দেশ জুড়ে চলছে মৃতের ন্যায় বিচার চেয়ে প্রতিবাদী আন্দোলন, এবং তারই মাঝে দ্রুত গতিতে সিবিআই চালিয়ে যাচ্ছে তদন্ত। কলকাতা হাইকোর্ট তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য 3 সপ্তাহ পর্যন্ত সময় দিলেও সুপ্রিম কোর্ট 22 তারিখের মধ্যেই স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন। মেয়েটির ধর্ষণ ও খুনের কাণ্ডের প্রথম থেকেই আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষ, তার অধ্যক্ষ এবং ভাইস প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা, এবং সেই প্রশ্ন উঠেছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে, এবং এই একই প্রশ্ন সিবিআইয়েরও। সেই কারণেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ ওই দিন তার কি ভূমিকা ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ কি ভূমিকা পালন করেছিল। সেই কারণেই হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় বসে থাকা সন্দীপ ঘোষ আর যারা সহকারী ছিলেন তারা সকলেই কিন্তু বর্তমানে সিবিআই স্ক্যানারে, এই সঞ্জয় রায়ের পাশাপাশি। সঞ্জয় রায়ের সেদিন রাতের গতিবিধি প্রকাশ্যে আসে। সে কোথায় গিয়েছিল, কার সাথে দেখা করেছিল, ফোনে কার কার সাথে কথা বলেছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন, কিসের টানে সেই ঘটনার রাতে সে আবার সেই হসপিটালে ফিরে গিয়েছিল? কেউ কি ডেকেছিল? কি কারণে ডাকা হয়েছিল সঞ্জয় রায়কে? ঘটনার স্থানে কেনই বা সে হেডফোনটিকে ফেলে এসেছিল? এইসব প্রশ্নের নির্ভুল উত্তরের খোঁজেই তদন্ত চালিয়ে যাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। আশা করি খুব দ্রুতই এইসব রহস্য ভেদ করতে সক্ষম হবেন তারা। যতই সময় গড়াচ্ছে সিবিআই কিন্তু ততই তৎপর হয়ে উঠছে।
আর সন্দেহ ও প্রশ্নের বোঝাটা কিন্তু বেড়েই চলেছে। সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষকে সিবিআই যখন আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন তখন দুজনের কথায় তারা অনেক অমিল খুঁজে পায়। সিবিআই সূত্রে খবর, যখন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন সেমিনার হলের পিছন দিকে আরেকটি দরজা ছিল, কিন্তু তিনি প্রথম অবস্থায় সেই প্রসঙ্গটি এড়িয়ে যান। আমাদের কাছেও এই মৃত্যুকে ঘিরে অনেকগুলি প্রশ্ন বারবার উঠে আসছে। শবদেহটিকে কেন এত তাড়াহুড়া করে দাহ করে দেওয়া হলো? এত বড় একটি ঘটনা ঘটে গেল, পরিবারের সমর্থনে এবং তদন্তের স্বার্থে আসল খুনিকে চিহ্নিত না করা পর্যন্ত এই দেহটিকে কি প্রিজার্ভ করে রাখা যেত না? যদি শবদেহটিকে দ্রুততার সঙ্গে দাহ না করে প্রিজার্ভ করে রাখা যেত তাহলে হয়তো অ্যাডভান্স লেভেলের অনেক ফরেনসিক তথ্য পাওয়া যেত, যার ফলে তদন্ত অনেকটাই সহজ হয়ে যেত এবং আসল দোষীদেরও চিহ্নিত করতে সুবিধা হতো। পোস্টমর্টমকে চ্যালেঞ্জ করে আরও কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা যেত। এই শবদেহটি কিন্তু একটা বিরাট বড় এভিডেন্স ছিল। এই মর্মান্তিক ঘটনার আসল দোষীদের চিহ্নিত করতে সুপ্রিম কোর্ট এবং সিবিআই তদন্ত কতটুকু এগোতে পারছেন তার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অন্তর থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।